কুয়েতে ড্রোন হামলায় 15 মার্কিন সেনা আহত। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আক্রমণের দাবি আইআরজিসির, পেন্টাগনের অস্বীকার। ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের ভয়াবহ হামলা। এক রাতেই ইরানকে ধ্বংস করে দেওয়ার ট্রাম্পের হুমকির পরোয়া করছে না ইরান। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা। যুদ্ধবন্ধে ট্রাম্পের 15 দফার জবাবে ইরানের 10 দফা প্রস্তাব। ইরানের খার্ক দ্বীপে সামরিক অবকাঠামোতে আমেরিকার হামলা। ইসরায়েলের রামাত হাশারন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী খুলে দেয়া এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে নরক বানানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঁশিয়ারিও এসেছে হোয়াইট হাউস থেকে। তবে ট্রাম্পের এই চাপের মুখে নতি স্বীকার না করে প্রতিরোধের ডাক দিয়েছে ইরান সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় যুব সমাজ, শিল্পী এবং ক্রীড়াবিদদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন দেশটির উপক্রীড়ামন্ত্রী আলী রেজা রহিমি। দেশটির গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে মানব ঢাল তৈরির আহ্বান জানান তিনি। এদিকে সময়সীমার মধ্যে চুক্তি না করলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রাতেই ইরান ধ্বংস করার হুমকি প্রত্যাখ্যান করেছে আইআরজিসি। উল্টো আমেরিকার বিরুদ্ধে বিধ্বংসী অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তারা। সোমবার এক বিবৃতিতে আইআরজিসির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ট্রাম্পের এই ঔদ্ধত্য মূলত আমেরিকার সামরিক বাহিনীর পরাজয় ও অপমানের গ্লানি ঢাকার ব্যর্থ চেষ্টা। এদিকে আমেরিকার নিখোঁজ পাইলট উদ্ধারের অভিযান সাজানো ছিল। ধ্বংসস্তূপের নিচে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। আমেরিকা আলোচনার কথা বললেও বাস্তবে হামলা চালাচ্ছে। তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। তারা কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা পুরোপুরি হারিয়েছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার অর্থ হলো শত্রুকে শক্তি সঞ্চয়ের সুযোগ দেয়া, যাতে তারা পরে আরও বড় অপরাধ করতে পারে। কোনো বিবেকবান মানুষ এতে রাজি হবে না। আমরা এই চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসান চাই এবং যুদ্ধবিরতি ও যুদ্ধের চক্রের যে পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা চাই। এছাড়া মঙ্গলবারের মধ্যে চুক্তি না হলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রাতেই ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিকে যুদ্ধাপরাধের হুমকি হিসেবে অভিহিত করেন তিনি। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফার নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে অবহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরান ও মার্কিন বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রস্তাবে স্থায়ীভাবে সংঘাত বন্ধে নিজেদের শর্ত তুলে ধরেছে তেহরান, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে পারাপারে জাহাজ প্রতি $20 লাখ টোলের দাবি। সোমবার যুক্তরাষ্ট্রের 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। প্রত্যাখ্যান করেছে অস্থায়ী সংঘাত বন্ধের পরিকল্পনা। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে পাল্টা 10 দফা প্রস্তাব, যাতে তুলে ধরা হয়েছে নিজেদের শর্ত। কি আছে তেহরানের প্রস্তাবে? সাময়িক নয়, স্থায়ীভাবে যুদ্ধবন্ধ চায় তেহরান। ইরান আর হামলার শিকার হবে না, দিতে হবে সেই গ্যারান্টি। হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবিও জানিয়েছে। রয়েছে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত। সবচেয়ে আলোচিত বিষয় হরমুজ প্রণালী ইস্যুতেও তুলে ধরা হয়েছে স্পষ্ট দাবি দাওয়া। বলা হয়েছে, হরমুজ প্রণালী পাড়ির জন্য জাহাজ প্রতি $20 লাখ টোল দিতে হবে। আরেক প্রান্তে থাকা ওমানের সাথে ভাগাভাগি করা হবে এই অর্থ। নিজেদের শেয়ারের অংশ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ব্যয় করবে ইরান। হরমুজ প্রণালীতে সার্বভৌম অধিকার প্রতিষ্ঠায় আইন করতে যাচ্ছে ইরান। দেশটির ডেপুটি স্পিকার আলী নিকজাত জানিয়েছেন, প্রস্তাবিত আইনটি শিগগিরই পার্লামেন্টে তোলা হবে এবং পাশ হওয়ার পর তা বাস্তবায়ন করা হবে। হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব ও বৈধতা প্রয়োগ সম্পর্কিত আইন পাশ করতে ইরানের পার্লামেন্ট দৃঢ় প্রতিজ্ঞ। প্রস্তাবটির পক্ষে সংশ্লিষ্ট পার্লামেন্টারি কমিটিগুলোর সঙ্গে দিনরাত নিবিড়ভাবে কাজ চলছে। পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এই বিষয়টি শিগগিরই পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে তোলা হবে, যেখানে সম্মানিত সদস্যদের ভোট নেওয়া হবে। এরপর গার্ডিয়ান কাউন্সিলের সঙ্গে সমন্বয়ে এটি আইনে পরিণত হবে, আর ইরান তা কার্যকরভাবে হরমুজ প্রণালীতে প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় বা সিনেগগ। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল, আর এতে সেখানকার রাফিনিয়া সিনেগগ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, তেহরানে বসবাসরত অল্প সংখ্যক ইহুদিদের ধর্মীয় উপাসনালয় ছিল এটি। ধ্বংসস্তূপ সরাতে মোতায়েন করা হয় জরুরি বিভাগের সদস্যদের। বহু ধর্মীয় গ্রন্থ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় এখনও কারো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানে হামলার ভয়াবহতা বেড়েছে। রবিবার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত ইরানের 20টি প্রদেশে প্রায় 600 হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত 49 জন নিহত হয়েছে। এসব তথ্য জানিয়েছে HRANA। এই হামলাকে গত 10 দিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী হামলা বলে দাবি করেছে আমেরিকার ওই গণমাধ্যমটি। ইরানের ওপর হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা ও ইসরায়েল। রবিবার বিকাল 5টা থেকে সোমবার বিকাল 5টা পর্যন্ত 24 ঘন্টায় ইরানের 20টি প্রদেশে 573টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আমেরিকা ভিত্তিক স্বাধীন সংবাদ মাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। সোমবার রাতের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত 10 দিনের মধ্যে এদিনই ইরানের সর্বোচ্চ সংখ্যক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি ঘটছে প্রাণহানির ঘটনা। HRANA বলছে, তাদের উল্লেখিত 24 ঘন্টায় হামলায় ইরানের 49 বেসামরিক নাগরিক নিহত এবং 58 জন আহত হয়েছে। হামলার 54%ই হয়েছে তেহরান প্রদেশে। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স এবং খুজেস্তান প্রদেশ। HRAN এর তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারির সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে আঁতকে ওঠার মতো। তারা বলছে, এখন পর্যন্ত 248 শিশুসহ 1665 বেসামরিক নাগরিক, সামরিক বাহিনীর 1221 সদস্য এবং নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এমন 711 জন নিহত হয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এয়ারম্যান নিখোঁজের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তথ্য ফাঁসকারীকে শনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ। জড়িতরা সূত্রের নাম প্রকাশ না করলে তাদের কারাদণ্ড হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, মার্কিন ভূখণ্ড থেকে ফাঁস করা হয়েছিল এয়ারম্যান নিখোঁজের তথ্য। আর এই খবর প্রচারের পরেই সতর্ক হয়ে যায় তেহরান, যা ঝুঁকির মুখে ফেলে আটকে পড়া মার্কিন ক্রুর জীবন। একই সাথে ব্যাহত হয় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান। ইরান আগে ভাগে বিষয়টি জেনে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। ইরানের খার্ক দ্বীপে সামরিক অবকাঠামোর উপর হামলা চালিয়েছে আমেরিকা। মঙ্গলবার এক্সিওসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। এদিকে ইরানের বাসিন্দাদের রেল সেবা নেওয়া থেকে বিরত দেওয়ার হুমকির পর কাশান শহরের একটি রেল সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের কাশান শহরে ইয়াহিয়া আবাদ রেলওয়ে ব্রিজে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্পাহানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে মেহের নিউজ জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলার ঠিক আগেই ইরানের সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে রাত 9টা পর্যন্ত ট্রেন ব্যবহার না করার সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হবার আগেই হামলার এই ঘটনা ঘটল। অন্যদিকে রাজধানী তেহরান সহ দেশজুড়ে রাতভর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এছাড়া বিবিসি জানিয়েছে, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতেও হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বিমানবন্দরের রানওয়ের দিক থেকে বিশাল আগুন ও ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়। ইসরায়েলের দাবি, তারা মেহরাবাদ সহ 3টি বিমানবন্দরে ইরানি বিমান বাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলার হাত থেকে রক্ষা পায়নি ইরানের শিল্প ও যোগাযোগ খাত। সিরাজের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, সেখানে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাঁচামাল উৎপাদিত হতো। স্থলভাগের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে সাগরেও। ইরানের কিশ দ্বীপের কাছে একটি কন্টেইনার জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল হামলার খবর দিয়েছে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন। তবে ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে তারা। নির্ভুল হামলার জন্য ইরানকে ইসরায়েলের 55টি জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনার তথ্য দিয়েছে রাশিয়া। গুরুত্বের বিচারে স্থাপনাগুলোকে 3 ক্যাটাগরিতে ভাগ করে দেয় মস্কো। তেহরানকে দেয়া রুশ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, প্রাইমারি টার্গেট হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো ধ্বংস হলে ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। রাশিয়ার সাথে যুদ্ধে থাকা ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। পশ্চিমাদের চক্ষুশূল রাশিয়া ও ইরান পরস্পর দুই পরীক্ষিত বন্ধু। ইউক্রেন যুদ্ধে মস্কোকে হাজার হাজার ড্রোন দিয়ে সহায়তা দিয়েছে তেহরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে এখন নিজেরাই করছে যুদ্ধ। বন্ধুর সহায়তার প্রতিদানই যেন দিচ্ছে রুশরা। নির্ভুল হামলার জন্য ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে দেশটি। ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানকে ইসরায়েলের 55টি জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনার তালিকা দিয়েছে রুশ গোয়েন্দারা। নির্ভুল হামলার জন্য এসব স্থাপনার খুঁটিনাটি তথ্য তুলে দেওয়া হয়েছে IRGCর হাতে, যেগুলোকে গুরুত্ব বিবেচনায় ভাগ করা হয়েছে 3 ক্যাটাগরিতে।
প্রথম স্তর বা প্রাইমারি টার্গেটের তালিকায় রাখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। রুশ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানি না করায় প্রাইমারি টার্গেটগুলো বন্ধ করা গেলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিপর্যয় ঘটবে। ইউক্রেনের প্রতিবেদন আর বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের প্রমাণ পাওয়া গেছে। রুশ স্যাটেলাইটের মাধ্যমে যেসব স্থাপনায় সার্ভে চালানো হয়েছে সেগুলোকেই লক্ষ্য বানিয়েছে ইরান, যার মধ্যে ঘাঁটি, তেল ক্ষেত্র সহ রয়েছে 46টি স্থাপনা। আরও দাবি করা হয়েছে, সাইবার হামলা চালাতেও ইরানকে সহায়তা করছে রুশ হ্যাকাররা। কিয়েভের দাবি, নিজেদের স্বার্থে এসব সহায়তা করছে মস্কো, কেননা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে আর্থিকভাবে লাভবান হবে তারা। ইসরায়েলের রামাত হাশারন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দেশটির একটি আশ্রয় কেন্দ্রের বাইরেই হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলা হয়েছে ইসরায়েলের তেল আবিবেও। ধ্বংসস্তূপের মাঝে পড়ে থাকা একটি গাড়ির দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে কতটা ভয়াবহ ছিল এই হামলা। মঙ্গলবার ইসরায়েলের রামাত হাশারনের আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি। সেখানকার একটি আশ্রয় কেন্দ্রে ঠিক বাইরেই ঘটে বিস্ফোরণ। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্ষয়ক্ষতি বলতে মূলত অবকাঠামো এবং যানবাহনের ক্ষতি হয়েছে। আমাদের কোনো শারীরিক আঘাত বা হতাহতের ঘটনা ঘটেনি, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঘটনার পরপরই এলাকাটি ঘিরে ফেলে ইসরায়েলি পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারী যন্ত্রপাতি নিয়ে শুরু হয় ধ্বংসাবশেষ সরানোর কাজ। স্থানীয় বাসিন্দাদের জন্য জায়গাটি নিরাপদ করতে কয়েক ঘন্টা সময় লাগে। সাইরেন বাজার সাথে সাথেই আমরা হোম ফ্রন্ট কমান্ড থেকে সতর্কবার্তা পাই। আমি আর মা দ্রুত শেল্টারে ছুটে যাই। ঠিক 1 মিনিটের মাথায় আমরা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরিস্থিতি শান্ত হলে বাইরে এসে দেখি একটি গাড়ি পুরোপুরি উল্টে আছে এবং মাটিতে বিশাল এক গর্ত তৈরি হয়েছে। হামলা হয়েছে তেল আবিবেও। ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরান থেকে ছোড়া এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। এরই মধ্যে ইসরায়েল তেল আবিব লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে আইডিএফ। বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে ইসরায়েল। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে চরম উত্তপ্ত রাজনীতির মাঠ। জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। একই সাথে জনসমাবেশগুলোয় পাল্টাপাল্টি অভিযোগ চলছে। তৃণমূল কংগ্রেস সরকারকে দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আক্রমণ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার উন্নয়ন থমকে রয়েছে। ভয়ের পরিবেশ দূর করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে পাল্টা জবাবে সরব রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর অভিযোগ খারিজ করে কেন্দ্রের বিরুদ্ধে ভোটার তালিকা মূল্যবৃদ্ধি ও সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। তার হুঁশিয়ারি, বাংলাকে টার্গেট করলে দিল্লিকেও টার্গেট করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত ভোটার তালিকার সংশোধন বা SIR ঘিরে তোলপাড় চলছে। ভোটার উত্তেজনার মাঝে নন্দীগ্রাম থেকে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। বাদ পড়া ভোটারদের 95% মুসলিম। শুধু নন্দীগ্রামে নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ একাধিক এলাকায় গণহারে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপি। নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক ডামাডোল। নির্বাচনী প্রচারণা আর উত্তেজনার মাঝে সামনে এসেছে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান। নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের 95%ই মুসলিম। নির্বাচন কমিশনের দেয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউট প্রকাশ করেছে এই তথ্য। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে, যেখানে কয়েক ধাপে বাদ দেওয়া হয়েছে প্রায় 91 লাখ বাসিন্দার নাম। সবশেষ ধাপে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুসলিমদের। শুধু নন্দীগ্রাম নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ বেশ কিছু এলাকাতে উঠেছে একই অভিযোগ। বাদ পড়া ভোটাররা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তালিকা থেকে নাম কাটা পড়েছে। রাজ্য জুড়ে তাই তীব্র অসন্তোষ। আপিলের সুযোগ থাকলেও সময় বেশ সীমিত। সম্পূর্ণ চক্রান্ত। আমি তো ভাবছি আমাদের কাগজপত্রে কোনো ভুল কিছু নেই। ভুল একটা সাথে মুসলিমের ভুল নাম বাদ দিয়েছে। ভুল একটাই কাগজপত্রের সমস্যা, মুসলিমের নাম বাদ দিয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ চক্রান্ত। 108 নম্বর বুথে 107 জন বাদ গিয়েছে, তার মধ্যে 100 জন মুসলিম, 7 জন হিন্দু। পাশে আরেকটা বুথে 42 জন বাদ গিয়েছে, তাতে 40 জন মুসলিম, দুজন হিন্দু। তাহলে এগুলো তো দেখে তো বেশি অংশ মুসলিমরা বাদ দেওয়া হয়েছে।
তালিকা থেকে বাদ পড়ার সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি, তাই মুসলিমদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আমাদের সব কাগজপত্র আছে, তারপরেও ডিলেট হয়ে গেছে। কি করে ডিলেট হয়ে গেছে আমাদের তো একটা প্রমাণ দেবে যে এই কারণে ডিলেট হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা তো বুঝতেই পারছি না যে কি কারণে ডিলেট হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম, ফলে এই ভোট ব্যাংকই নির্ধারণ করতে পারে নির্বাচনের ফলাফল। এনআরসি সহ বিভিন্ন ইস্যুর কারণে রাজ্যের মুসলিম ভোটারদের বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে ঝোঁকেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তৃণমূলের অভিযোগ, নতুন এই ভোটার তালিকা বিজেপির কারসাজির ফল। এ নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে। মধ্যপ্রাচ্যে যুদ্ধরত দেশগুলো নিজেদের বৈরিতার অবসান ঘটাবে বলে আশা জানিয়েছে চায়না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, মধ্যস্থতায় পাকিস্তানের তৎপরতায় তাদের সমর্থন রয়েছে। এ বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখতে বেইজিং প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। অবিলম্বে যুদ্ধবিরতি ও আলোচনা শুরুই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত চাওয়া। চায়নার শান্তি প্রতিষ্ঠায় যে কোনো গঠনমূলক উদ্যোগকে স্বাগত জানায় এবং পাকিস্তানের মধ্যস্থতা তৎপরতায়ও বেইজিংয়ের সমর্থন রয়েছে। আমরা আশা করব সংশ্লিষ্ট পক্ষগুলো শান্তি প্রতিষ্ঠার সুযোগকে ব্যবহার করবে, আলোচনার মাধ্যমে বিভেদ কমিয়ে আনবে এবং যত দ্রুত সম্ভব এই বৈরিতার অবসান ঘটাবে। এই বিষয়ে যে কোনো গঠনমূলক ভূমিকা রাখতে চায়না প্রস্তুত।